আসসালামাইকুম এভরিওয়ান, ইটস মি চাচিবা জাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস তেকুক ওয়ার্ল্ড। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অন্ধকারের শিকারী গল্পটা অনেকদিন ধরেই চলছে। ব্যক্তিগত সমস্যা এবং ইউটিউবের সমস্যার কারণে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। এখন কতটা গুছিয়ে এক্সপ্লেন করতে পেরেছি জানি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন। নেক্সট ঈদের আগে দুটো ওয়ান শটের মতো আপলোড করতে পারি, তারপর ডার্ক সাইডও এভাবে শেষ করে দেব। হৃদয়ের রক্ত জবাটা আমার বিটিএস তেকুক ইউনিভার্স চ্যানেলের গল্প, ওটা ওখানেই শেষ করব, নয়তো নতুন যারা দেখছে তারা খুঁজে পাবে না। আমি আশা করব ডার্ক সাইড নিয়ে কমেন্ট এই ভিডিও নিচে আসবে না, কারণ যারা ভিডিওটা দেখবে তারা শুরুতেই এটা সম্পর্কে জেনে ফেলবে। আমার সকল মুসলিম সাবস্ক্রাইবারদের অ্যাডভান্স হাম্বা মুবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই। বান্দরবন শহরের ছোট্ট বাস স্ট্যান্ড থেকে জঙ্কুকের জিপ গাড়িটা ছাড়লো ধীরে ধীরে। সামনে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা সরু, যেন সবুজ পাহাড়ের বুকের ওপর কেউ সাপের মতো পথ এঁকে রেখেছে। খুব দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে জঙ্কুক। যেখানে সাধারণ মানুষ ভয় পায় সেখানে তার বিন্দু মাত্র ভয় নেই। রাত 2টো বাজে। ঘন জঙ্গলের মাটির আঁকাবাঁকা পথে জিপটা আরো ঘন্টা খানিকক্ষণ চলল একই গতিতে। সোজা গিয়ে থামলো বান্দরবনের সব থেকে ভয়ঙ্কর জঙ্গল কাজিংডং এর দক্ষিণের শেষে মাথায়। তার জিপ দেখে জঙ্গলের ভেতর থেকে দৌড়ে আসলো কিছু পাহাড়ি লোক। জঙ্কুকের জিপ গাড়িটা ঘিরে মাথা নিচু করে দাঁড়ালো সবাই। নাকটা বোচা, গোল গোল চোখ, গায়ের রং কালো, কোকড়া লম্বা চুল, দাঁতগুলো মোটা ঠোঁটের মাঝখান থেকে বের হয়ে আছে। এমন একটা চেহারা তার, হঠাৎ করে অপরিচিত কেউ দেখলে ভয়ে চিৎকার করবে। লোকটি জঙ্গলের ভেতর থেকে দ্রুত ছুটে বের হলো। সবাইকে ঠেলে ঠুলে একেবারে সামনে এসে দাঁড়ালো মাথা নিচু করে। তার হাতে বাঁশের তৈরি পাত্র, কাঁপতে থাকা 2 হাত উঁচু করে পাত্রটি জঙ্কুকের সামনে ধরল। জঙ্কুক তাকালো লোকটির হাতের দিকে। হাত দুটো অসম্ভব কাঁপছে। জঙ্কুক হাত বাড়িয়ে লোকটির হাতে থাকা পাত্রটা হাতে নিয়ে গটগট করে পান করলো তার ভেতরে থাকা চু নামের পানীয়টি। ভাতের সাথে নানান জিনিস পচিয়ে এই পানিটা তৈরি করা হয়। এটাকে মদ বলা যায়, আবার বলা যায় এনার্জি ড্রিঙ্ক, যা পান করার কিছু মুহূর্তের মধ্যেই শরীরের সকল ক্লান্তি দূর হয়ে শরীরটা চাঙ্গা হয়ে ওঠে। জঙ্কুক বাঁশের পাত্রটা লোকটির হাতে ধরিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। তার পেছন পেছন পাহাড়ি লোকগুলো হাঁটছে। সবাই কোথায়? ভেতরে আপনার অপেক্ষায়। কিছুটা জঙ্গলের পথ হাঁটার পর জঙ্কুক একটা গুহার পথ ধরলো, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে বের হতে 15 মিনিট সময় লাগে। তবে এই গুহার ভেতরের এই পথ সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণা নেই। গুহার অপর প্রান্ত থেকে জঙ্কুক বের হয়ে এসে দাঁড়ালো। এ যেন এক অন্য জগৎ। এই জগৎ সম্পর্কে কারো কোনো ধারণাই নেই। এই অপরিত্যক্ত পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষ তো দূরের কথা, সহজে সেনাবাহিনীরাও আসে না। সেখানে চলছে বিশাল ট্রেনিং। এ যেন এক ট্রেনিং সেন্টার। জঙ্কুকের উপস্থিতি টের পেতে দিল না সে। চুপ করে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে সবাইকে দেখে নিল। সবাই ট্রেনিং এ ব্যস্ত। এখানে শেখানো হচ্ছে দেশি বিদেশি আত্মরক্ষা প্রতিরক্ষার কৌশল। যেখানে শেখানো হচ্ছে বক্সিং, জাপানের জুডো, কারাতে, চীনের ইয়ংচুং, কোরিয়ান তাইকোয়ান্দো, ব্রাজিলের জিও জুৎসু, থাইল্যান্ডের ময় থাই, ইসরায়েলি ক্রাফ মাগা। খালি হাতের পাশাপাশি সঙ্গে চলছে নানান কৌশলে নানান ধরনের অস্ত্র চালানো প্রশিক্ষণ। জঙ্কুকের পেছনে থাকা পাহাড়ি লোকগুলো গুহার দরজা বড় একটা পাথর দ্বারা বন্ধ করে জঙ্কুকের পেছনে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন গিয়ে মোটা লোহার শিক দ্বারা ঘন্টাতে পরপর 3টা বাড়ি দিতে সমস্ত ট্রেনিং বন্ধ হয়ে গেল। সবাই পেছনে ঘুরে জঙ্কুককে দেখা মাত্রই হাঁটু গেড়ে বসে পড়ল। কারো মুখে তেমন কোনো শব্দ নেই। এখানকার ট্রেনিং প্রাপ্ত লোকেরা কম কথা বলে। তারা মূলত চোখের ইশারাতেই কথা বলতে পারে। জঙ্কুক চোখের ইশারায় নিজেদের কাজ করতে বলে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। দুপাশে বাঁশ এবং বড় বড় শুকনো পাতার তৈরি বাড়ি। ঠিক তাদের মধ্যখানে 3 তলা বিশিষ্ট বিশাল বাঁশের তৈরি ভবন। জঙ্কুক সেই ভবনের উদ্দেশ্যে হাঁটা ধরে। পেছনে থাকা পাহাড়ি লোকগুলো তাকে অনুসরণ করছে। কারো মুখে কোনো কথাই নেই। পদচারণায় শুকনো পাতার মচমচ করে ভাঙার শব্দ ছাড়া। ভবনটির দরজা থেকে 10 হাত দূরত্বে পাহাড়ি লোকগুলো এসে দাঁড়িয়ে পড়ল। সুন্দর করে লাল কাপড়ের বর্ডার টানা সামনে। এর আগে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ। জঙ্কুক দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। জঙ্কুককে দেখা মাত্রই সুগা এগিয়ে এসে বলল, হ্যালো বস, আপনার অপেক্ষাতেই ছিলাম। কি অবস্থা? খুব বাজে অবস্থা বস, পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। আপনি আজকে না আসলে নির্ঘাত রাতের মধ্যেই মাটিতে পুঁতে দিতে হতো। আমার তো আসতেই হতো, তারও তো জানা দরকার আমি কে। জিমিন হাতের গ্লাভস খুলতে খুলতে এগিয়ে এসে জঙ্কুককে বলে,
ইনজেকশন দেওয়ার জায়গা পাচ্ছি না, যেখানে সুই ঢুকাচ্ছি মাংস খসে পড়ছে। আসসালামু আলাইকুম বস। ইনজেকশন ভেঙে নাক মুখ দিয়ে ঠকিয়ে দিলেই পারতে। ওয়ালাইকুম আসসালাম। কথাটি বলতে বলতে জঙ্কুক বাড়িটির ডান পাশের ঘরটাতে প্রবেশ করতেই দেখতে পায় জিন, আরেম আর জেহবকে। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? জেহব তা শুনে বলে, তোমাকে দেখে এখন ভালো। আরেম পাশ থেকে বলে, শালা পরশু থেকে অপেক্ষা করছি, এখন এলি? জঙ্কুক পাত্তা দিল না তাদের কথা, এগিয়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরে বলল, কেমন আছেন আব্বা? ভালো। আসতে অসুবিধা হয়নি তো? আর্মি চেকপোস্টে দাঁড় করিয়েছিল, ওরা দেখলে তো দাঁড় করাবে। আমি জঙ্গলের রাস্তা দিয়ে এসেছি। কি, তোমাকে বারণ করেছি না জঙ্কুক? জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চালানো বিপদ। আব্বা, এই লুকোচুরি পেশায় সহজ রাস্তায় বিপদ, জানো তো? জিন মাথা ঝাঁকালো, বলল, পচা গন্ধ মালগুলোর ব্যবস্থা কর, ওদের দূষিত নিঃশ্বাসে আমার দম বন্ধ লাগছে। জঙ্কুক উঠে দাঁড়ায় জিনের পাশ থেকে, হাঁটা ধরে পশ্চিমের অন্ধকারবদ্ধ ঘরটির দিকে। জিন ব্যতীত সকলেই জঙ্কুকের পেছনে হাঁটা ধরে। সুগা জিমিনকে তাদের সাথে যেতে দেখে জিনকে উদ্দেশ্য করে বলে, আব্বা, তোমার মেয়েকে বলো এখন গিয়ে রান্না করতে। ভোর হওয়ার আগে আমাদের মিশনে বের হতে হবে, ক্ষুধা লেগেছে প্রচুর। এত খাই খাই করো কেন তুমি? আমি আগে ভাইয়ার অতি আকাঙ্ক্ষিত সাক্ষাৎটা দেখব, কত দিনের ইচ্ছা আমার। আরে ওদের তর্ক শুনে বলে, আচ্ছা আয় সুগা, খেপাস না ওকে। আমি কি করলাম? আমার খিদা লাগছে। পেছন থেকে জিন বলে, তোরা যা, তোদের আব্বা আছি তো এখানে, আমি করছি তোদের পছন্দের রান্না। জিমিন আহ্লাদে গদগদ হয়ে দ্রুত হাঁটা ধরে একেবারে সবার আগে আগে। জিমিন অন্ধকার কক্ষের দরজাটি খুলতেই কক্ষটি আলোকিত হলো। জঙ্কুক ভেতরে ঢুকলো। ততক্ষণে সবাই মুখে মাস্ক পরে নিয়েছে। দুর্গন্ধে এই কক্ষে দাঁড়িয়ে থাকা মুশকিল, তবে জঙ্কুক একেবারে স্বাভাবিক। মাস্ক পরেনি সে, অনুভব হচ্ছে না কিছুই তার। সামনের মাটিতে পড়ে আছে কাই, শরীরের চামড়া সমস্তটাই ছিলা। তার গায়ের বিশেষ অংশটা সিলিংকের সঙ্গে তার দ্বারা শক্ত করে বাঁধা, যার কারণে মাটি থেকে তার কোমরটা 2 ইঞ্চি পরিমাণ উঁচু করে রেখেছে। এত বাজেভাবে টর্চার করার পরও এখনো নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। জিমিনের ইনজেকশন কাজ করছে। জঙ্কুকের অর্ডার ছিল, যতভাবে কষ্ট দিয়ে টর্চার করা যায় করবি, তবে জীবনটা যেন না যায়। জঙ্কুক শব্দ তুলে হেঁটে গিয়ে কায়ের সামনে হাঁটু ভাঁজ করে হাওয়ার উপরে বসে। আস্তে করে মধুর সুরে ডাকে, কাই ভাই, কেমন হাল? কায়ের প্রাণটা যেন গলাতে চলে এসেছে। সে শুধু চোখ খুলে তাকালো। ঝাপসা চোখে দেখতে পারছে না কি বোঝা যাচ্ছে না। সে মুখে কোনো কথাই বলতে পারল না, তবে তার শরীরে যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তি দ্বারা নাক মুখ দিয়ে দম ছাড়ল। ভাবটা এমন যেন তার অপেক্ষার প্রহর শেষ। জঙ্কুক এসেছে, এবার তাকে মুক্তি দেবে। কথা আসছে না মুখে, আসার তো কথাও না। কাই বহু কষ্টে অনেক চেষ্টা করে 2 ঠোঁট নাড়িয়ে বলল, এভাবে আর কত? কেন কেন, ভালো লাগছে না? মাত্রই তো 18 দিন হয়েছে, এটুকুতেই শরীরের সমস্ত শক্তি শেষ। কি করলে শক্তি বাড়বে? মাকে এনে দেব কয়েকটা। জঙ্কুক দাঁত কটমট করে কথাটি বলে বিশেষ অঙ্গের সাথে বেঁধে রাখা লম্বা তারটি ধরে ওপর দিকে জোরে একটা টান দিল। সঙ্গে সঙ্গে শরীরের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে গমড়ে উঠল কাই। অঙ্গটি সেই স্থান থেকে অর্ধেকটা ছেড়ে আসলো তারের সঙ্গে। এত সময় ধরে পুরোটা শরীর উদাম থাকলেও ওই জায়গাটুকু একটা কাপড়ের টুকরা দিয়ে ঢাকা ছিল, যেটা জিমিনের সামনে খোলাখুলি হয়ে যায়। জিমিন 6টা লোকের সামনে অপ্রস্তুত হয়ে যায়, একটু নড়ে চড়ে দাঁড়ায়। যদিও সে ফরেন্সিক ডক্টর, এগুলো তার কাছে কিছুই না, তবে 5টা পুরুষের সামনে লজ্জা লাগছিল। জিমিন চোখ বন্ধ করে নিতে জঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে বলে, জেম, যা ভাইয়ের জন্য পাহাড়ি হাঁস রান্না কর। সুগা ঠোঁট বাঁকিয়ে বলে, ঠিক হয়েছে এবার, নিষেধ করেছিলাম না। জিমিন চোখ বন্ধ করে দ্রুত সেই ঘর ত্যাগ করলো। সে সবার সাথে তর্ক করলেও জঙ্কুকের সাথে কখনোই করে না। জঙ্কুকের বাধ্য সে। জঙ্কুক এবার কায়ের সেই বিশেষ অংশটা বা হাতের তালুতে নিয়ে আঙুল দিয়ে চটকাতে চটকাতে কাইকে উদ্দেশ্য করে বলে, তোর আমার সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছা করছে, ঠিক না? আজকে আমি বলতেই তো এসেছি। তুই ভাবিস এই জঙ্কুক স্যাসরা কোনটা, ঠিক না? এশিয়ার সবথেকে শক্তিশালী মাফিয়া বিরোধী, সন্ত্রাস বিরোধী, জঙ্গি বিরোধী শক্তিশালী চক্রের নাম তো বহুবার শুনেছিস, রক্তচক্র। আমি সেই চক্রের প্রধান, ডেড
হাইন্ড কাই ভাই, মনে পড়েছে কিছু? কাই চোখ বড় বড় করে দম বন্ধ করে তাকিয়ে শুনলো। বহুবার রক্তচক্রের দল তার কোটি কোটি টাকার লস করেছে। ইন্টারন্যাশনাল ভাবে যখন মাদক এবং অস্ত্র নারী পাচার করছিল তখন মাঝ রাস্তা থেকেই সমস্ত কিছু উধাও হয়ে যেত। কাই একটু নড়ে চড়ে গলা ফ্যাস ফ্যাস করে শব্দ করলো। জঙ্কুকের সাথে সে বহুবার শেয়ার করত এই রক্তচক্রের কথা, বহুবার জঙ্কুককে অপমানও করেছে কথায় কথায়। জঙ্কুক তখন তার সামনে বসে চুপ করে গিলতো সেসব অপমান। তবে আজকে কাই শুনছে সেই রক্তচক্রের লিডার ডেথ হান্ট জঙ্কুক নিজেই। জঙ্কুক তার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে ভয়ঙ্কর হাসি দেয়, আবার বলে ওটা আমার চরিত্রের এক অংশ মাত্র। একটু শুনেছেন, আরও তো বাকি। আমি DGFI, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্ট এর মহাপরিচালক ডিরেক্টর জেনারেল জিয়ন জঙ্কুক। এই পর্যায়ে কায়ের ছিঁড়ে ফেলা বিশেষ অংশ থেকে পানি মিশ্রিত তরল লালা বের হতে শুরু করলো। যেন জঙ্কুকের পরিচয়ের বিশেষত্ব বোঝা মাত্রই সে প্রস্রাব করে দিয়েছে। তা দেখে জঙ্কুক হাস্যকরভাবে বলে, কেরে সুগা, এই জন্তু এখনো কাজ করছে কেমনে? কেমন চেঁচা চেঁচেছিস যে আমার ওই কাটতে হবে? কথাটি বলেই জঙ্কুক একই অবস্থাতে বসে থেকেই হাত বাড়িয়ে দিল সুগার দিকে। সুগা চমকার যুক্ত একটা চাপাতি ধরিয়ে দেয় জঙ্কুকের হাতে। 2 সেকেন্ডের ব্যবধানে চাপাতি চালিয়ে সেই অংশটা শরীর থেকে পুরোপুরি আলাদা করে ফেলল জঙ্কুক। এতে কাই একটু গমরানি দিয়ে উঠল। অসম্ভব রকম ঝাঁকুনি দিচ্ছে কাইয়ের শরীর। তা দেখে জঙ্কুক অস্থির হয়ে বলে, আরে আরে কাই ভাই, মরবেন না মরবেন না, আপনার সাথে আমার এখনো অনেক গল্প করা বাকি তো, একটু সবুর করেন, শর্টকাটে তাড়াতাড়ি বলবো। শোনেন, এখন আপনি যে এই স্থানে আছেন এটা আমার রক্তচক্রের ট্রেনিংয়ের একটা শাখা। এশিয়ার প্রত্যেকটা দেশে এমন অনেক শাখা আছে যেখানে আপনার মতো মাল খুব লোভনীয়। যাই হোক, আপনার সময় নাই, তাই আসল কথাতেই আসি। আপনি মনে করেন আমি আপনার শত্রু? না না, এটা তো আপনার ভুল ধারণা কাই ভাই। আমি আপনার শত্রু না, আমি আপনার জাতি শত্রু। আমার শত্রুতা তোর সাথে শুরু হয় নাই তো, আমার শত্রুতা শুরু হয়েছে তোর বাপ নসিরাজগড়ের সাথে। জীবনের প্রথম খুনটা তো আমি তোর বাপকেই করেছিলাম, আর তুই কি না তোর বাপের খুনি খোঁজার দায়িত্বটা আমাকেই দিয়েছিলি। গুড, ভেরি গুড। তুই মনে করেছিস তোর ইশারাতে আমি নাচি, অথচ দিনের পর দিন আমার ইশারাতে তোকে নাচিয়েছি। তবে মানুষ মাত্রই ভুল, আর পুরুষ মানুষ মানেই তো আরো বড় ভুল। খুব ভালোবাসি কিনা আমি আমার থেকে, ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর সেই সুযোগেই তুই রোজকে আর তোর ভাবিকে, নয়তো তোর মতো তা জানোয়ার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাতে পারত। তবে আমি তার প্রতিশোধ অলরেডি নিয়ে নিয়েছি। জিজ্ঞাসা কর কিভাবে? কাই জিজ্ঞাসা চোখে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। জঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসে, বলে, তোর যে অবৈধ 2টা পোলাপান আছে না, যাদেরকে তুই বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছিস, তাদের কথা আমি রূপকথাকে বলে দিয়েছি। বাকি কাজটা ও নিজেই করে ফেলেছে, 2টাকেই বাঘের খাঁচায় ফেলে দিয়েছে। ওহ, কি চিৎকার না করেছিল তোর ছেলে 2টা, বাঘ যখন ওদেরকে চিড়ে খাচ্ছিল। আমি অবশ্য তোর একটা উপকার করেছি, তোর জন্য সেটা ভিডিও করে এনেছি, দেখবি। কথাটি বলতে বলতেই জঙ্কুক পকেট থেকে ফোন বের করে, তারপর ভিডিও অন করে কায়ের চোখের সামনে ধরে। কাই তাকিয়ে দেখে ফোনের দিকে। বাচ্চা 2টা চিৎকার করছে, 2টা বাঘ মিলে তাদেরকে ছিঁড়ে খাচ্ছে। তার 2টা ছেলে, আজগর বংশের শেষ ওয়ারিস, যাদেরকে কিনা বাঘ খুব সুস্বাদু খাবারের মতো চিবিয়ে গিলছে। এই দৃশ্য দেখে কায়ের চোখে প্রথমবারের মতো পানি দেখা গেল। এত টর্চারের পরও যে কান্না করেনি, সে কাঁদছে। সুগা, জেহব আর আরেম অদ্ভুতভাবে সেই কান্নার দৃশ্য তাকিয়ে দেখলো। যার শরীরের চামড়া ছিলে ফেলার পরও এক ফোঁটা পানি বের হয়নি চোখ থেকে, সে কাঁদছে। তাকে কাঁদতে দেখে জঙ্কুক জোরে জোরে হাসে। কষ্ট হচ্ছে তোর, খুব কষ্ট, তাই না রে? তুই তো জন্মও দেসনি, পেটেও রাখিসনি, তারপরও কষ্ট হচ্ছে, পিতা হয়েছিস তাই। তাহলে একটা বার ভাব, তোর ভাবির গর্ভের সন্তানকে যখন একটা থাবা মেরে বের করে ফেলেছিলি, তখন সেই মায়ের যন্ত্রণাটা ভাব। 22 বছর বয়সে কায়ের একটা দাসী ছিল, তার
তার গর্ভে জন্ম নিয়েছিল কায়ের যমজ 2 ছেলে। দাসীটাকে বিয়ে করা সম্ভব ছিল না, অবৈধ বলে বাচ্চা দুইটাকে সমাজের সামনে স্বীকৃতিও দেয়নি। তবে ছেলে সন্তান তো তার বংশের বাতি, এত সহজে তাদেরকে ফেলে দেওয়া সম্ভব হচ্ছিল না, তাই গোপনে তাদেরকে খুব যত্ন করেই লালন পালন করছিল। তবে যখন রূপকথা ওরফে লিসার সাথে তার বিয়ে হয়, লিসার প্রতি তার ভালোবাসা জন্মায়। লিসা তাকে সমস্ত কুকর্মের জন্য ছাড় দিয়ে দিয়েছিল, তবে একটা শর্ত ছিল, কখনোই কোনো নারীর গর্ভে যেন তার সন্তান জন্ম না নেয়। আর যদি হয়ে যায় তখন লিসা তাকে আইনিভাবে ডিভোর্স দিয়ে দেবে, আর যেটা কাই মানতে বাধ্য থাকবে। কিন্তু হাজার নারীকে বিছানায় ধ্বংস করা কাই কখনোই লিসাকে ডিভোর্স দেওয়ার কথা কল্পনা করতে পারে না, তাই এই বিষয়টা গোপনই রেখেছে। লিসা তো কম চেষ্টা করেনি, মেয়েদেরকে গর্ভবতী করে কায়ের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য কত মেয়েকে গোপনে টোটকা খাইয়েছে, সেই সবটা জানে কাই। তাই তো প্রতিবারই মেয়েদেরকে বিছানায় ধ্বংস করার পর হাত ঠুকিয়ে জরায়ুটা টেনে ছিটতো। কাই লিসার সঙ্গ যতবার উপভোগ করেছে ততবারই লিসাকে ফোর্স করেছে একটা বাচ্চার জন্য, কিন্তু লিসা গোপনে সমস্ত ব্যবস্থাই করে রাখতো। কাইয়ের ভাবনার মাঝে জঙ্কুক আবার বলে, হায় হায়, কাঁদছেন কাই ভাই? একটু কান্না বাঁচান, এখনো তো গুড নিউজ দেওয়া বাকি। কাই আতঙ্কিত চোখে জঙ্কুকের দিকে তাকায়। আর কি বলবে, কি ধ্বংস করা বাকি আছে? আপনার স্ত্রী রূপকথা ওরফে লিসা অন্তঃসত্ত্বা মা হতে চলেছে, আপনি বাবা হবেন। দীপ দীপ করে যাও একটু শ্বাস প্রশ্বাস চলছিল কাইয়ের, সেটা মুহূর্তেই বন্ধ হয়ে গেল। থমকে গেল তার চোখ দুটো। জঙ্কুকের পরের কথাটা কি হবে সেটা ভেবেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আপনা আপনি। আগে সে যেই জঙ্কুককে চিনত, সে কখনোই একটা গর্ভবতী মহিলাকে আঘাত করার চিন্তা ভাবনা রাখে না, কিন্তু এখনকার জঙ্কুক একেবারে ভিন্ন। তা তার আচরণে এবং তার কাজকর্মে প্রকাশ পাচ্ছে। কাই দম বন্ধ করে তাকিয়ে থাকে। জঙ্কুক বলে, চিন্তা ঠিক তোর, আমি তাকে ছুঁইনি, ছুঁয়েও দেখিনি। কথাটি শোনা মাত্রই আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়ল কাই। খুশি হয়ে গেলি? এত খুশি হওয়ার মতো তো কিচ্ছু হয়নি। শোন আগে, তোর অবৈধ বাচ্চার সঙ্গে রূপকথা নিজেকে নিজেই শেষ করে দিয়েছে আমার সামনেই তো। আমি তাকে আটকাইনি। কেন জানিস? বাচ্চা মারা আমি পছন্দ করি না, তবে তোর বাপ আমাকে ছেড়ে দিয়ে যে ভুলটা করেছে সেই ভুলটা আমি আর দৌড়াইনি, তাই আর কি আটকাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি রূপকথা কি কি করছিল। কথাটি বলেই জঙ্কুক জোরে শ্বাস টানে, চিৎকার করে সুগাকে বলে, ওই সুগা, আব্বা কি পাহাড়ি গোস রান্না করতেছে রে? এত সুগন্ধ বের হইতাছে, পেটের মধ্যে তো আর সহ্য হইতাছে না। কথাটি বলতে বলতে জঙ্কুক চাপাতি দ্বারা কায়ের কণ্ঠনালীর মাঝ বরাবর একটা আঘাত করে। এক আঘাতেই শরীর থেকে আলাদা হয়ে যায় তা। মুহূর্তে চাপাতিটা আঠালো লাল লালায় গোসল করে নেয়। তারপর ঘর থেকে বের হতে হতে সুগাকে আদেশ করে বলে, মাথাটা পলিথিনে পেঁচিয়ে আইস বক্সে রেখে দে, আমার ঘরবালিকে গিফট করব বলেছিলাম। আর শরীরটা পরিয়ে দে। এই শরীর আমার পোষা কুত্তাদেরকে দেওয়া যাবে না, কুত্তাগুলোর পেট খারাপ হবে। অন্ধকার ঘর থেকে বের হয়ে গেল জঙ্কুক। তার পেছনে পেছনে সবাই ছুটল। জিন সবার পছন্দের খাবার রান্না করেছে, নিজের হাতে সবাইকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে। সবাই তৃপ্তি করে খেলো। তারপর আড্ডা শুরু করলো। পুরো দিন নানান কাজ নিয়ে কথা বলল। পুরো জায়গাটা পর্যবেক্ষণ করলো জঙ্কুক। সব ঠিক আছে নাকি সেটার তদারকি করলো। তবে সব কিছুর বাহিরেও জঙ্কুকের মনটা কেমন যেন ছটফট করছিল। বারবার ফোন হাতে নিচ্ছিল, তবে এখানে কোনো প্রকার নেটওয়ার্ক নাই, তাই ফোন ঘেটে বারবার তের ছবি বের করে দেখছিল। আড়ালে আবডালে কয়েকটা চুমু বসিয়েছে তের ছবিতে। থেকে তো বলে এসেছিল আজ রাতে বাড়ি ফিরবে, তবে আজকে আর তার ফেরা হবে না। রাতে একটা মিশন আছে, এটা শেষ করতে হবে, নতুন কাজ শুরু করতে হবে। একটা কাজ নিয়ে তো আর মাসের পর মাস বসে থাকা চলবে না। সব কিছুতেই তাড়াহুড়া করছিল জঙ্কুক। কাইকে তো আরো কিছু সময় টর্চার করার ইচ্ছা ছিল, তবে দ্রুত শেষ করতে হবে, বাড়ি ফিরতে হবে। বাড়িতে যে তার অপেক্ষায় তের কাছে যাবে, ইউনোকে মানিয়ে থেকে নিয়ে নিজের বাড়ি ফিরবে, তাদের একটা সংসার হবে। হাজারটা স্বপ্ন বুনে ফেলেছে জঙ্কুক। কেউ না বুঝতে পারলেও জিন ঠিকই বুঝতে পারলো জঙ্কুকের ছটপটানি। এবার ছেলেটা জীবনে একটু শোক পাবে, মনে মনে চিন্তা করেই খুশি হয় জিন। তাই তো আগে থেকে নির্ধারণ করে রাখা শিডিউল ক্যান্সেল করে দিয়েছে। তবে প্ল্যান একই থাকবে, যেখানে সন্ধ্যার পর সবাই বের হয়ে যেত, সেখানে দুপুর বেলাতেই মিশনের উদ্দেশ্যে বের হয়ে গেল জিন। জিমিনকে সঙ্গে নিয়ে সে রাজধানীতে চলে যাবে, আর বাকিরা সবাই যাবে মিশনে। গাড়িতে ওঠার আগে জিন জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, এক কাজ নিয়ে পড়ে থাকলে চলবে? কত ফাইল জমা পড়েছে সেসব দেখতে হবে। আজকের মধ্যেই এই ফাইল ক্লোজ করবা।
সবাই একসাথে বলল, জি আব্বা। জিন চলে যেতেই জঙ্কুক বাকিদেরকে নিয়ে রওনা হলো সেই 4 টেরোরিস্টের বলে দেওয়া টেরোরিস্টদের আস্থানার উদ্দেশ্যে। সুন্দরবনের গভীর বনাঞ্চলের মেন পয়েন্ট আন্দারমানিক 550 কিলোমিটার দূরত্বে প্রাইভেট কার দিয়ে যেতে 12 থেকে 14 ঘন্টার পথ। সবাই হয়তো ভাবছেন কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আইনমন্ত্রী জিনকে কেন সবাই আব্বা বলে ডাকছে সেটা জানতে হলে একটু অতীতে যেতে হবে। নাসির আসগর ছিল বড় মাপের সন্ত্রাসী। তার ওঠা বসা ছিল মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে। ব্যবসার স্বার্থে মন্ত্রীদের সঙ্গে তার ভালো খাতির জমাতেই হতো, আর রাজনীতির খাতিরে এবং টাকার লোভে মন্ত্রীরাও পকেটে রাখত সন্ত্রাসীদের। প্রতি মাসে নাসির আসগর তাদেরকে মোটা অঙ্কের একটা ঘুষ পাঠাতো, সঙ্গে রাজনৈতিক কাজে তার ছেলেদেরকেও সাহায্যের জন্য পাঠাতো। জিন ছিল জঙ্কুকের বাবা জাভেদ আলীর ভার্সিটি পড়ুয়া বন্ধু, আর দুজন ভার্সিটি পড়াকালীনই একই সঙ্গে ডিজিএফআই-এর হয়ে কাজ করত গোপনে। রক্তচক্রের এই সংগঠন তৈরি করেছিল জঙ্কুকের বাবা জাভেদ আলী আর জিন দুজনে খুব গোপনে। জঙ্কুকের বাবা জাভেদ আলী যে রাতে মারা যায় সেই বিকেলে সে চট্টগ্রাম থেকেই ফিরেছিল। জিন সেখানে কাজে ব্যস্ত ছিল তখন। এতিম থাকার কারণে এবং অবিবাহিত থাকার কারণে জিনের স্বাধীনতা ছিল, তার কোনো পিছুর টান ছিল না। তবে জাভেদ আলী স্বাধীনতা উপভোগ করতে পারছিল না। পরিবার রেখে দীর্ঘদিন যদি কোথাও পড়ে থাকে সেটা সন্দেহজনক। তাছাড়া স্ত্রীকে প্রচুর ভালোবাসতো। বিবাহিত পুরুষ শরীরটাও টানত, সন্তানকে দেখতে বুকটা হাহাকার করত। তাই তো কয়দিন পর পর ছুটে আসতো পরিবারের কাছে। জঙ্কুকের দাদা তো জানতো সবই। সে বলে দিয়েছিল ছেলেকে 5 দিন অন্তর অন্তর বাড়িতে আসতে। মানুষ নানা কথা বলে, তাছাড়া শত্রু তো আছেই, তাই তাকে এক রাতের জন্য হলেও বাড়ি ফিরতে হতো, আর সেটাই হয়ে গিয়েছিল ভুল। নাসির আসগর তো আগে থেকেই তার বাড়িতে থাকা চাকরগুলোকে হাত করে রেখেছিল, তাই বাড়ি ফিরতেই পুরো পরিবার একসাথেই ধ্বংস। জিন এ খবর জানার পর জঙ্কুক আর তার মাকে খুঁজেছে, তবে কোথাও খুঁজে পায়নি। তবে জিন মনে মনে নিশ্চিত ছিল তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে, এবং সেই ভাবনা থেকেই নাসির আসগরের প্রত্যেকটা পদক্ষেপের ওপর জিন নজর রেখেছিল। নাসির আসগর যে ফাঁদ পেতে আছে, জাভেদকে ভালো চোখে দেখে না, সেটা সরাসরি প্রকাশ না করলেও জাভেদ বুঝতো, এবং বন্ধু হওয়ার কারণে এই সমস্ত কিছু জিনের সঙ্গে আগেই শেয়ার করেছে সে। তবে নাসির আসগরের ওপর জিন হাজারভাবে লক্ষ্য রাখার পরও কোনো তথ্য পাচ্ছিল না জঙ্কুক কিংবা তার মায়ের। শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় জঙ্কুকের পূর্বপুরুষের রেখে যাওয়া বাড়ি সম্পত্তি ধরে রাখা ছাড়া। জঙ্কুক নিখোঁজ, মারা গিয়েছে নাকি তেমন কোনো রেকর্ড পাওয়া যায়নি। এই যুক্তি দাঁড় করিয়ে আইনিভাবে সম্পত্তিগুলো হেফাজতে রেখেছিল তিনি। তাছাড়া জাভেদ আলী ডিজিএফআই-এর গোপন গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল, সেই সুবাদে একটু সহজেই এটা করতে পেরেছিল জিন। তাই আইনিভাবে জাভেদ সম্পত্তিগুলো নিজের নামে করতে পারেনি কিংবা দখলও করতে পারেনি। দীর্ঘ 8 বছর গোপনে জিন জাভেদ আলীর স্ত্রী আর ছেলেকে খুঁজেছে, কিন্তু কোনোভাবেই খোঁজ পাচ্ছিল না। তবে হঠাৎ করেই একদিন আশার আলো দেখালো নাসির নিজেই। তার ভয়াবহ মৃত্যু জিনের মনে প্রশ্ন তুলেছিল। গোয়েন্দা থাকার কারণে কে খুন করেছে, কিভাবে খুন করেছে সেই তথ্য খুঁজে বের করতে 1 মাসের মতো সময় লেগেছিল জিনের। তারপর থেকেই ফলো করতে শুরু করেছিল জঙ্কুককে। তবে জঙ্কুক অসুস্থ থাকার কারণে এবং দিনের পর দিন ডিপ্রেশনে থেকে নিজেকে ঘরবন্দি করে রাখার কারণে তার সাথে কথা বলা ততটা সহজ ছিল না। তবে যখন জঙ্কুক ভার্সিটিতে উত্তীর্ণ হলো এবং একটু স্বাভাবিক জীবনে ফিরে আসলো, তখন জঙ্কুকের সাথে যোগাযোগ করলো জিন। ততদিনে জিনের পেশা পরিবর্তন হয়েছে, দেশের আইনমন্ত্রী হয়েছে সে। জঙ্কুকের কাছে সে অতীতের সমস্ত কিছু খুলে বলল। জঙ্কুকের বাবার আসল পেশা সম্পর্কে তাকে সমস্ত কিছু বর্ণনা করলো তার বাবা, চাচা, দাদার ধ্বংসের পেছনের কাহিনী। একজন আদর্শ পুরুষের বংশধর হয়ে, আদর্শ পিতার সন্তান হয়ে খারাপ পথে নিজের জীবনকে ধ্বংস না করে পিতার আদর্শে কিছু একটা করতে বলল। ভার্সিটির প্রথম বছরের ফাইনাল এক্সামের পর হুট করেই তখন উধাও হয়ে গেল জঙ্কুক। কাউকে কিছু না বলেই হারিয়ে গেল। সে সময় জঙ্কুক রক্তচক্রের অধীনে থেকে 6 মাস ট্রেনিং নিয়েছে, খুব কঠোর ট্রেনিং। তারপর জিনের নির্দেশে বাকি 1.5 বছর এশিয়ার বেশ কিছু দেশ ঘুরে ঘুরে রক্তচক্রকে আরও শক্তিশালীভাবে গড়ে তুলেছে। জাভেদ আলী যখন মৃত্যুবরণ করে তখন সে ডিজিএফআই-এর গোয়েন্দা সংস্থার সাথে জড়িয়েছিল এবং অন ডিউটিতে থাকাকালীন মৃত্যুবরণ করেছিল। তাই পিতার রেফারেন্সে সন্তানের জন্য সরাসরি ডিজিএফআই-এর চাকরি বরাদ্দ ছিল, এবং যা আনঅফিসিয়ালি নয়, অফিসিয়ালি। এবং জিন তখন সেই সুযোগটা হাতছাড়া করেনি। সে জানে
এবং মানে পাওয়ার ছাড়া এই দুনিয়াতে টিকে থাকা মুশকিল। নিজের প্রিয় বন্ধুর একমাত্র ছেলেকে শক্তিশালীভাবে গড়ে তুলেছে জিন। রক্তচক্রের সংগঠনের পরিচালক বানিয়েছে, যা নেগেটিভ ভাবে চিন্তা করতে গেলে বড় একটা মাফিয়া সঙ্গ বানিয়েছে। ডিসিএফআই এর বড় গোয়েন্দা অফিসার এবং সমাজের চোখে বানিয়েছে বড় মাস্তান। কারণ এই সমাজ ভালো মানুষ আর সত্য কথা ভয় পায় না, ভয় পায় মাস্তান, গুন্ডা আর অবৈধ সব কর্মকাণ্ডকে। তেমনি 7 বছর বয়সী সুগাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। ট্রাফিকে গাড়ি আটকে পড়ে গিয়েছিল। প্রচণ্ড গরমে জিন তখন গাড়ির কাঁচ নামিয়ে দেয় এবং রাস্তার দিকে তাকিয়ে দেখতে পারে ফুটফুটে একটা ছোট্ট ছেলে বাচ্চা রং জ্বলে যাওয়া পুরাতন গেঞ্জি হাফ প্যান্ট গায়ে হাতে থালা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করছে। জিন তখন কাছে ডেকে এনে বাবা মার কথা জানতে চাইল, তবে বাচ্চাটি কিচ্ছু বলতে পারলো না। খাবার খেয়েছে নাকি জিজ্ঞাসা করতেই কান্না করে দিল। নানান প্রশ্ন করলো জিন, তবে একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারল না বাচ্চাটি। জিন গাড়ি থেকে নেমে বাচ্চাটির সঙ্গে গিয়ে দেখলো সেখানে সুগার মতো শিশুদের অভাব নেই, তাদেরকে দিয়ে জোরপূর্বক ভিক্ষা করানো হয়। আর এই সবের পেছনে বড় একটা সংগঠন জড়িত। অনেক ক্ষেত্রে সেসব বাচ্চাদেরকে বাবা মার অগোচরে কিডন্যাপ করে রাস্তা থেকে তুলে আনা হয়েছে, এমনকি স্কুলে যাওয়ার সময় তুলে আনা হয়েছে। ভালো ভালো পরিবারের সন্তানেরা, এদেরকে একটা করে অঙ্গ নষ্ট করে দেওয়া হয়েছে কিংবা পুরাতন কাপড় পরিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে ভিক্ষা করার জন্য। সেসব জানা মাত্রই আইনি অ্যাকশন নিয়েছিল জিন। সব বাচ্চাগুলোকে এতিমখানায় পাঠানো হয়, কে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে সুগার কোনো পরিবার খুঁজে পায়নি। জিন বাধ্য হয়ে তাকে নিজের সঙ্গে নিয়ে এসেছে এবং কঠিন রেস্ট্রিকশনের সঙ্গে পড়াশোনা করিয়ে শক্তিশালীভাবে গড়ে তুলেছে। আর্মি অফিসারের চাকরিটা সুগার নিজের যোগ্যতায় পেয়েছে এবং রক্তচক্রের বড় একজন কর্তা সে। তেমনি একবার শিশু পাচারকারী চক্রকে ধ্বংস করতে গিয়ে সেখানে 3 বছর বয়সী একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে পেয়েছিল। পাচারকারী বাচ্চাদের মধ্যে জিমিনি ছিল সব থেকে ছোট। যে রাতে অন্য বাচ্চাদের সঙ্গে জিমিনকে উদ্ধার করা হয়, সে রাতে প্রচুর কান্নাকাটি করছিল জিমিন, কিছুতেই চুপ করছিল না। মহিলা পুলিশ হাজার চেষ্টা করেও যখন কান্না থামাতে পারছিল না, তখন জিন তাকে কোলে নেয়। আশ্চর্যজনকভাবে জিমিন কান্না থামিয়ে দেয়। অস্পষ্ট সুরে জিনকে বাবা বলে ডাকছিল। সেই মুহূর্তে জিন অদ্ভুত এক অনুভূতি অনুভব করে। সব বাচ্চাগুলোকে পুলিশের হেফাজতে দিয়ে দিলেও জিমিনকে দিতে পারে না, সঙ্গে করে নিয়ে যায় নিজের বাড়িতে। অন্যদেরকে কাগজ কলমে নিজের সন্তানের স্বীকৃতি না দিলেও জিমিনকে প্রপারলি সন্তানের স্বীকৃতি দিয়েছে, খাইয়ে পড়িয়ে বড় করেছে, পড়াশোনা করিয়ে বড় একজন ফরেনসিক ডক্টর বানিয়েছে। তবে আরএম আর জেহপের কাহিনীটা একেবারে ভিন্ন। থাকতো তারা রেলওয়ে স্টেশনে। বাবা মা আত্মীয় স্বজন আছে কিনা সেসব তারা জানতো না। স্টেশনে পড়ে থাকতো সারাদিন, বোতল কুড়িয়ে বস্তা ভরতো, সেগুলো বিক্রি করে বিকালে পাউরুটি কিনে খেত। কাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে জিনকে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার ওই সমস্ত পাহাড়ি অঞ্চলগুলোতে যাতায়াত করতে হতো। ট্রেন দিয়েই যাতায়াতের সুবিধা ছিল বেশি। ট্রাফিকের তেমন কোনো ঝামেলা হতো না আর শরীরটাও দুর্বল হতো না, তাই ট্রেন দিয়ে যাতায়াত করতো। তেমনি অসংখ্য বার যাতায়াতের ফলে আরএম আর জেহপের ফেস পরিচিত হয়ে গিয়েছিল জিনের কাছে। জিন একটা ব্যাপার তখন লক্ষ্য করেছিল, অন্যান্য বাচ্চারা যেখানে মানুষের মুখের কাছে দাঁড়িয়ে মুখের খাবার হাত পেতে চেয়ে খাচ্ছে, সেখানে এই 2 ছেলে কাজ করে খাচ্ছে। জিনের সাথে এমন ঘটনা ঘটেছে বহুবার। যখন ট্রেনের অপেক্ষা করতে করতে ক্ষুধায় দোকান থেকে কিছু কিনে খেত, তখন বাচ্চারা এসে সামনে দাঁড়াতো, হাত পেতে বলতো একটু দেন। প্রথম দিকে জিন অসহায় ভেবে নিজের মুখের খাবার তাদেরকে দিয়ে দিয়েছে। তবে একটা সময় গিয়ে বুঝতে পেরেছে এটা এক ধরনের ধান্দা। কাজ করে খেতে কষ্ট হয়, তাই মানুষের হাত থেকে খাবার কেড়ে নেওয়া কিংবা চেয়ে খাওয়া, হাত পেতে খাওয়া তাদের একটা ধান্দা। তবে পুরোটা স্টেশনে 2টা ছেলে একেবারে ভিন্ন ছিল। কারো কাছ থেকে হাত পেতে খেত না, কাজ করে খেত, পরিশ্রম করত, মালির কাজ করত, মানুষের বস্তা ট্রেনে তুলে দিত, ব্যাগ তুলে দিত। সেসব করেই যা 2-5 টাকা উপার্জন হতো তা দিয়ে পাউরুটি কিনে খেয়ে স্টেশনে ঘুমিয়ে পড়তো। জিন তখন তাদেরকে ফ্রিতে খাবার খাওয়ার জন্য অফার করেছিল কয়েকবার, তবে তারা মানেনি। তারপর জিন সিদ্ধান্ত নেয় তাদেরকে নিজের কাছে নিয়ে আসবে এবং সেই স্টেশন থেকেই 13 বছর বয়সী আরএম এবং 11 বছর বয়সী জেহপকে জিন নিয়ে এসেছিল। স্কুলে ভর্তি করিয়েছে, পড়াশোনা করিয়েছে, বড় করেছে। তারপর নিজেদের যোগ্যতা অনুযায়ী একজন হয়েছে ব্যারিস্টার আর একজন হয়েছে পুলিশ অফিসার। কিন্তু নিজেদের এই প্রফেশনের আড়ালে তারাও রক্তচক্র সংগঠনের সদস্য। সন্তানহীন জিন এখন বাবা মা ছাড়া এই 5টা সন্তানের পিতা। বিবাহিত জীবনের 2টা বছর খুব সুখে কাটিয়েছিল জিন। তবে সন্তান জন্ম দেওয়াকালীন সময় তার স্ত্রী মারা যায়। তারপর থেকে সেদিকে কোনো আগ্রহই আসেনি। তারপর থেকে এই এতিম বাচ্চাগুলোকে নিজের সন্তানের মতো করে বড় করেছে এবং নিজের জীবনের বাকি সময়টুকু দেশের কল্যাণে ব্যয় করে দিয়েছে।
ট্রাক ভর্তি রক্তচক্রের ফোর্স নিয়ে রাত 8টায় সুন্দরবনে গিয়ে পৌঁছায় জঙ্কুক। খুব দক্ষ হাতে কৌশলে 72 জন টেরোরিস্টকে আটক করে জীবিত। তারপর রক্তচক্রের সদস্যদেরকে নিরাপদে পাঠিয়ে দেয় বান্দরবন। যেহেতু জঙ্কুক DGFI অফিসার, তাই খুব কৌশলে প্রশাসনিকভাবে 72 জনকে আটক করে রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয়। কারণ প্রশাসনের সামনে কিংবা জনসাধারণের সামনে রক্তচক্রের আইডেন্টিটি প্রকাশ করা যাবে না। 4 জন 4 ধরনের প্রশাসনিক অফিসার উপস্থিত থাকায় এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি বহুবার হওয়ায় তাদের ওপর সন্দেহ হয় না কারো। সমস্ত কাজ শেষ করে জঙ্কুক খুব উদ্বিগ্নভাবে রওনা হয়ে যায় নিজের বাড়ির উদ্দেশ্যে। যত দ্রুত সম্ভব তাকে তের কাছে ফিরতে হবে। মনে মনে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জঙ্কুক। যদি তার ঘরবালি জানতে চায় তার সম্পর্কে কিংবা সে কোথায় ছিল সে সম্পর্কে, সমস্ত কিছু সত্য বলে দেবে সে। ফোনের ব্যাটারি লো হয়ে যাওয়ার কারণে নেটওয়ার্কের ভেতরে আসার পরও ফোন করে যোগাযোগ করতে পারেনি জঙ্কুক। তার সঙ্গে যারা ছিল তাদেরও একই অবস্থা। গাড়িটা রাজধানী অবধি আসতেই সুগা নেমে গেল, সঙ্গে নেমে গেল জেহব। তারা এর আগে যাবে না। আরেম আর জঙ্কুক একই স্থানে থাকে, তাই আরেম যাচ্ছে শেষ পর্যন্ত। তবে রাজধানীতে আসার পর দুজনই ভাবলো আধা ঘন্টা একটা মোবাইলের দোকান থেকে ফোন 2টা চার্জ করা যাক, নয়তো আরো 4 ঘন্টা এভাবেই চুপচাপ বসে থাকতে হবে। জঙ্কুক ভাবলো বুদ্ধি খারাপ না, ফোনের চার্জ হলে অন্তত পক্ষে তের সাথে একটু কথা বলে তার কলিজাটা ঠান্ডা করতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। একটা মোবাইলের দোকানে ঢুকিয়ে চার্জারে ফোন লাগিয়ে ফোনটা ওপেন করার সঙ্গে সঙ্গে যেন জঙ্কুকের ফোনে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ইউনো, বেসুজি আর বুগামের একের পর এক মিসড কল, একের পর এক মেসেজে টুংটাং শব্দ হয়ে যেন ঘূর্ণিঝড় সৃষ্টি করেছে ফোনটা। জঙ্কুক একটু আশ্চর্য হলো। এমনটা এই প্রথম না, এর আগেও সে কয়দিন পর পরই উধাও হয়ে যেত। তখন এত উদ্বিগ্ন হয়ে সবাই ফোন করতো না। তাছাড়া কোনো দুর্ঘটনা ঘটবে কিংবা খারাপ কোনো সংবাদ আসবে তেমনও কোনো আশঙ্কা নেই। বর্তমানে তাদের কোনো তেমন বড় শত্রু নেই। 2 দিনে তো আর এত বড় শত্রু সৃষ্টি হয়ে যায়নি যে এত পরিমাণ ঘূর্ণিঝড় উঠে গেল ফোনের ওপরে। ভাবতে ভাবতেই কিছুটা বিরক্ত হয়ে সবাইকে ইগনোর করে দিয়ে তের কাছে রেখে আসা ফোনেই ফোন করলো জঙ্কুক। ভাবনাটা এমন যে আগে তের মিষ্টি কণ্ঠ শুনে হৃদয়টা ঠান্ডা করবে, অশান্ত মনটা শান্ত করবে, তারপর অন্য সবার সাথে কথা বলবে। নয়তো এই মুহূর্তে অন্য কারো সাথে কথা বলতে গেলে কথা কম ফিনকি দিয়ে গালি ছুটবে তার মুখ থেকে। প্রথমবার রিং হতে হতেই ফোনটা কেটে যায়, তবে দ্বিতীয় রিং হতেই কেউ ফোনটা রিসিভ করে। জঙ্কুক হ্যালো বলার আগেই ওপাশ থেকে জিমিনের কণ্ঠস্বর ভেসে আসে। জিমিন উদ্বিগ্ন হয়ে জঙ্কুককে ভাই বলে ডাকছে। জঙ্কুক কপাল কোচকায়। কিছু বলার আগে জিমিন বলে, কোনো প্রশ্ন করবে না ভাই, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নাই। যত দ্রুত পারো রাজধানীর সিটি হসপিটালে চলে আসো। জঙ্কুক স্তব্ধ হয়ে পুরো 40 সেকেন্ড দাঁড়িয়ে থাকে। তার মাথা কাজ করছে না। কি হচ্ছে এটা? তের ফোন, জিমিন রিসিভ করবে কেন? আর সিটি হসপিটালেই বা যাবে কেন? আরেম এত সময় জঙ্কুকের দিকে লক্ষ্য করেনি। নিজের ফোন ওপেন করে মেসেজ চেক করছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। জিমিন ফোন করেছে আরেমকে। আরেম ফোনটা রিসিভ করতেই জিমিন যেটা বলে সেটা শুনে আরেম স্তব্ধ হয়ে যায়। আরেম আস্তে করে কান থেকে ফোনটা নামিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। জঙ্কুক তার চোখের দিকেই তাকিয়েছিল। ধূপধাপ পা ফেলে সিংহের মতো জঙ্কুক যখন সিটি হসপিটালের কাঙ্ক্ষিত কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়, দেখতে পায় কেবিনের দরজার পাশে বেঞ্চে বেসুজি বসে আছে। কারো পায়ের শব্দে বেসুজির ধ্যানটা ছুটে যায়। বা দিকে তাকিয়ে দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বেসুজির কলিজা কেঁপে ওঠে। জঙ্কুকের গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি তার সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে। কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ায় বেসুজি। অস্পষ্ট সুরে কান্নারত কণ্ঠে উচ্চারণ করে, জঙ্কুক, আমি কিচ্ছু করিনি। বিশ্বাস করো, আমি সেদিন বাড়ি ছিলাম না। যখন ফিরি দেখি। ঝড় বৃষ্টির কারণে সে রাতে বেসুজি নিজের ফ্ল্যাটেই আটকা পড়ে গিয়েছিল। ইউনো ফোন দিয়ে বকাবকি করবে ভেবে ফোনটা বন্ধ করে রেখেছিল। তবে ভোর সকালেই মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ইচ্ছা ছিল ইউনো ঘুম থেকে ওঠার আগেই নিজের ঘরে ঢুকে ঘুমের অভিনয় করবে। যেহেতু ইউনোকে না বলে গিয়েছিল, তাই গোপনে এক্সট্রা চাবি সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ভেবেছে কখন না কখন আসবে, কাউকে ডাকবে না, নিজে থেকেই দরজা খুলে ভেতরে প্রবেশ করবে। ভোর 5টায় যখন ঘুমন্ত কোয়েলকে কাঁধে তুলে দরজার লক
খুলে ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গেই ড্রয়িং ডাইনিং স্পেসের মধ্যকার অবস্থা চোখে পড়তেই বেসজির সর্বাঙ্গ কেঁপে ওঠে। হাত ছুটে ধপাস করে কোয়েল ফ্লোরে পড়ে যায়। ঘুমন্ত কোয়েল শারীরিকভাবে কোনো আঘাত না পেলেও জোরে চিৎকার করে উঠে ভয়ে। সেদিকে বেসজির লক্ষ্য নেই, তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, মাথার ঘাম পায়ে ছুটছে। ছোট্ট কোয়েল কাঁপতে কাঁপতে যখন উঠে দাঁড়িয়ে মায়ের পা জোড়া আঁকড়ে ধরে তখনই বেসজির ধ্যান ফিরে এবং সজোরে একটা চিৎকার করে উঠে সে। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। নিচে থাকা ছেলেগুলো দৌড়ে দোতলায় উঠে আসে। রক্তে মাখামাখি অবস্থায় মেঝেতে পড়ে আছে তে এবং তার ঠিক সামনে ডাইনিং টেবিলের ভাঙা কাচের ওপর উপুর হয়ে পড়ে আছে নেন্সি। বেসজি বাকরুদ্ধ হয়ে চিৎকার করতে শুরু করলো, তবে পেছন থেকে ছেলেরা এগিয়ে এসে দ্রুত পদক্ষেপ নিল। এত জটিল পরিস্থিতির মধ্যেও ছেলেরা এটা ভুলল না যে জঙ্কুক আর ইউনুর ওয়াইফকে টাচ করা যাবে না। তাই দু দলে ভাগ হয়ে গিয়ে দ্রুত দুই রুমের বিছানার চাদর টেনে তুলে আনলো। শুধুমাত্র পায়ের পাতা আর হাতের তালু স্পর্শ করেই তাদেরকে চাদরে মুড়িয়ে নিল এবং চাদরের কোণা ধরে দ্রুত নিচে নেমে গেল। গাড়িতে তুলে দ্রুত ছুটল হসপিটালের উদ্দেশ্যে। ততক্ষণে খবরটা ইউনুর কাছে চলে গেছে, তবে জঙ্কুকের ফোন বন্ধ। মেয়রের পরিবার বলে কথা, ইমার্জেন্সি ডক্টরের অভাব পড়ল না। দুজনকে একসাথে ঢোকানো হয়েছে। ডক্টর কি করছে সুজি জানে না, সে শুধু পায়চারি করছে আর কান্না করছে। তের অবস্থা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। এখন পর্যন্ত সে ভাবছে তের সাথে কোনো খারাপ কিছু ঘটেছে, তবে যেটা ঘটেছে সেটা কল্পনা করছে না সে। রোজের মতো কিছু ঘটেছে বলে তার মনে হচ্ছে। ইউনু বারবার ছেলেদের কাছে ফোন করে জিজ্ঞাসা করেই যাচ্ছে কি হয়েছে। একটা পর্যায়ে ইউনু রেগে গিয়ে ফোন ডক্টরের কাছে নিয়ে যেতে বলল। পাওয়ারফুল মানুষ বলে কথা, ইমার্জেন্সি রুমে দরজার টোকা দিতেই নার্স দরজা খুলতেই ফোনটা হাতে ধরিয়ে দিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতে বলল ছেলেটা। নার্স ডক্টরের কাছে ফোন নিয়ে দিতেই বাধ্য হয়ে কথা বলল ডক্টর এবং ইউনুকে বলল নেন্সির সাথে কি হয়েছে। আগে থেকেই মেন্টালি সিক ছিল, তার উপর অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক করেছে নেন্সি এবং মূলত যখন সে মাটিতে লুটিয়ে পড়ছিল তখন ডাইনিং টেবিলের ওপরে পড়ে এবং কাঁচ ভেঙে ফ্লোরে পড়ে যায়। তাতে শরীরের নানা জায়গায় ক্ষত তৈরি হয়েছে, বেশ রক্তও ঝরেছে। এমন অবস্থায় তাকে রাজধানীর ভালো কোনো হসপিটালে ট্রিটমেন্ট করানো খুবই গুরুত্বপূর্ণ। আর তের কথা জিজ্ঞাসা করতেই ডক্টর বলল মিসক্যারেজ হয়েছে, তবে ইচ্ছাকৃতভাবে। মূলত খাবারের সঙ্গে বাচ্চা নষ্ট হওয়ার ডেট এক্সপায়ার্ড ওষুধ খাওয়ানোর ফলে 2 মাসের বাচ্চাটা আর নেই। তার ওপর তল পেটে সজোরে আঘাত পাওয়ার কারণে কাঁচা অবস্থায় রক্তক্ষরণ হয়েছে প্রচুর। শরীর সাদা হয়ে গেছে, রক্তের প্রয়োজন, যে কোনো কিছু হয়ে যেতে পারে। ডক্টরের কথা শুনে ইউনুর যা বোঝার বুঝে নিয়েছে। সে ডক্টরকে বলে দিল ইমার্জেন্সিতে 2 রোগীকেই একসাথে রাজধানীতে পাঠাতে। বেসজির কলিজা শুকিয়ে গেছে, ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। সে ভয়ে কিছুতেই ভাইয়ের ফোন রিসিভ করছে না। বুগাম তার সঙ্গে আছে। কোয়েলকে সঙ্গে নিয়েই অ্যাম্বুলেন্সে উঠে বসে বেসজি তে আর টেন্সির সঙ্গে। আমি বাড়িতে ছিলাম না জঙ্কুক, বিশ্বাস কর। আমি বাড়িতে থাকলে কখনো এমনটা হতো না। সব ঘটনা যেমন তেমন, তবে তে যে 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল এই একটা কথাই জঙ্কুকের গোটা অস্তিত্ব যেন মুহূর্তের মধ্যেই নাড়িয়ে দিল। এক কদম ডান দিকে ঘুরিয়ে দেয়ালের সাথে অ্যাডজাস্ট করা বেঞ্চে ধপ করে বসে পড়ে জঙ্কুক। 2 হাঁটুর উপরে 2 হাত রেখে মাথাটা ঝুঁকিয়ে নেয় ফ্লোরের দিকে। এই দুনিয়াতে রক্তের সম্পর্কে আপন বলতে নিজের বলতে তার কেউ নেই, তবে তার খুব ইচ্ছা রক্তের সম্পর্কের কেউ আসুক তার জীবনে, যাকে বলতে পারবে তুই আমার রক্তের, আমার বংশের। বহুবার থেকে বলতে চেয়েও বলতে পারেনি একটা বাচ্চার কথা। এমনকি কোনো ব্যবস্থা না নিয়ে সহবাসের পরও তে তেমন কোনো সংবাদ দিচ্ছিল না। সেটা নিয়ে মনে মনে বেশ উদ্বিগ্ন ছিল সে, তবে মুখে প্রকাশ করত না। চোখের সামনে তো ইউনুকে দেখছিল, কত বছর ধরে বিয়ে হয়েছে এখনো বাবা হতে পারেনি। এই ভয়টা তার ভেতরেও ছেকে বসেছিল। তার যে খুব শখ রক্তের সম্পর্কের কেউ একজনের। তবে এটা কি হলো? 2 মাস ধরে তার রক্তের সম্পর্কের অস্তিত্ব দুনিয়াতে ছিল, তবে সে জানতে পারল না, যাকে দেখতে পারলো না, ছুঁতে পারলো না, অনুভব করতে পারলো না, তবে তার অস্তিত্ব ছিল। এটা জানাতেই তার এত যন্ত্রণা কেন হচ্ছে? হারিয়ে ফেলার কষ্টে বুক চিরে চিৎকার কেন বের হয়ে আসতে চাইছে? কেন কান্না করতে ইচ্ছা করছে? জঙ্কুকের বুকের বাঁ পাশটায় হঠাৎ করে চিনচিন করে ব্যথা শুরু হলো। মুহূর্তের মধ্যে সেই ব্যথা তীব্র হতে শুরু করলো। ততক্ষণে জিমিন তার সামনে এসে দাঁড়িয়েছে। সে এত সময় তের কেবিনে ছিল আর আরেম তার বাঁ পাশে, মাথা নিচু করে রাখা।
জঙ্কুকের চোখ থেকে টপ করেই এক ফোঁটা জল হসপিটালের ফ্লোরে পড়ল। আরাম লক্ষ্য করলো ব্যাপারটা, জঙ্কুকের কাঁধে হাত রাখতেই জঙ্কুক উপর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। খালি পেটে এত ধকল, এত জার্নি যে মানুষটাকে কাহিল করতে পারেনি, এক বিন্দুও দুর্বল করতে পারেনি, এই একটা সংবাদ তাকে পুরোপুরি দুর্বল করে দিয়েছে। জঙ্কুক যখন চোখ খুলে তাকায় তখন সে একটা কেবিনের বিছানাতে শুয়ে আছে, হাতে চলছে স্যালাইন। একটু একটু করে যখন জঙ্কুক সম্পূর্ণ জ্ঞানে ফিরে আসলো তখন অনুভব করলো পায়ের ওপর ভারী কিছু। মাথা উঁচু করে পায়ের দিকেই তাকাতে দেখতে পারল ইউনো তার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জঙ্কুক আশ্চর্য হলো না, তবে ইউনোর মুখের দিকে তাকিয়ে তার খুব কষ্ট হচ্ছে। জঙ্কুক আস্তে করে ডাকে ইউনোকে, হাই। ঘুমের ঘোরেই জঙ্কুকের কণ্ঠ শুনে ওভাবেই উত্তর দিয়ে ছটফট করে উঠে বসে ইউনো। হ্যাঁ, জ্ঞান ফিরেছে তোর? জঙ্কুক হাসে, আমার কিচ্ছু হয়নি ভাই। ইউনো বোকার মতো মাথা চুলকায়, বলে আচ্ছা। জঙ্কুক ভুরু কুঁচকে ইউনোর দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করে। বোঝাই যাচ্ছে তার ভাই ঠিক নেই, কেমন উন্মাদ উন্মাদ লাগছে তার কাছে। জঙ্কুক আস্তে করে উঠে বসে, হাত থেকে ক্যানোলাটা টান মেরে খুলে দেয়, একটু ফিনকি দিয়ে রক্ত বের হয়। জঙ্কুক আঙুল দিয়ে সেটা চেপে ধরে, ভাইকে প্রশ্ন করে, ভাই ভাত খাইছো? আমার খুব ক্ষুধা লাগছে, চলো একসাথে খাই। কথাটি শোনা মাত্রই ইউনো যেন তার পেটে প্রচুর ক্ষুধা অনুভব করলো, সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ চল, অনেক ক্ষুধা লাগছে আমার। হাসপাতালের ক্যান্টিনে দুজন 2 প্লেট ভাত নিয়ে সামনাসামনি বসেছে। ইউনো জঙ্কুকের পাতে গরুর গোশের তরকারি তুলে দিচ্ছে, তো ইউনোর পাতে জঙ্কুক মাছের তরকারি। দুজনের পছন্দ সম্পর্কে দুজনের ধারণা আছে। খেতে খেতেই জঙ্কুক বলে, ভাই তোমার একটা কথা বলা হয় নাই, আমার ঘরবালি চায় আলাদা সংসার। নারীর মন বোঝো তো, নারীরা অনেক ক্ষেত্রে হিংসুটে হয়, ঠিক না ভাই? ইউনো গাল ভরা ভাত সহ থমকে গেল, চাবানোর শক্তি পাচ্ছে না। তবে হাতের আঙুলগুলো ঠিকই চলছে, খুব দক্ষভাবে মাছের কাঁটা বাঁধছে সে। 10 সেকেন্ড তাই করলো, তারপর মাছ তুলে দিল জঙ্কুকের পাতে আগের মতো। তারপর খুব শান্ত কণ্ঠে ইউনো বলে, ভালোবাসা ভালো, তবে খুব বাজে ভাবে কারো মুহূর্তে আটকে যাওয়া খুব কষ্টদায়ক, ঠিক না? জঙ্কুক ইউনোর বেছে দেওয়া মাছ মুখে তুলে মাথা ঝাঁকালো, মুখে বলল, আর আমরা চেনে শুনে সেই মুহূর্তে কাপ ভাসিয়ে দিয়েছি, ঠিক না? হ্যাঁ ঠিক, এবং সেই মোহ থেকে নিজেকে ছাড়ানোর কোনো রাস্তা নেই। জঙ্কুক তা শুনে মাথা ঝাঁকায়। তারপর দুজনই পেট ভরে ভাত খায়। একসাথে দুজন হসপিটালের খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানে, একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। কিছু একান্ত সময় দুজন একত্রে কাটায়, কথা বলে, হাসাহাসি করে। অনেক সময় পর দুজন বারান্দা ত্যাগ করে দুজন দুদিকে হাঁটা ধরে। একজনের গন্তব্য হসপিটালের আইসিইউ রুম, অন্যজনের 405 নাম্বার কেবিন। ইউনো আইসিইউ রুমে ঢুকে দূর থেকে তাকিয়ে নেন্সিকে দেখে, মাথায় ব্যান্ডেড করা, ডান পাশের গালটাতেও ব্যান্ডেড করা, সেখানে 3টা সেলাই পড়েছে। কাচের টেবিলের ওপর পড়ে যাওয়ার কারণে এমন ছোট ছোট ক্ষত তার গোটা শরীরে আছে। ব্রেন স্ট্রোকের কারণে মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ঠিক সময় মতো হসপিটালেও আনা হয়নি। ব্রেন স্ট্রোক করার সম্পূর্ণ 12 ঘন্টা 53 মিনিট পর তাকে হসপিটালে আনা হয়েছে, তাই অবস্থা সিরিয়াস। তার চিকিৎসা যত দ্রুত সম্ভব দেশের বাইরে করতে হবে, নয়তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করলেই যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই, প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইউনো সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, আজ রাতেই তাদের ফ্লাইট। জঙ্কুক নেন্সির মানসিক সমস্যা সম্পর্কে ওই দিন জানতে পারে যেদিন মাসারের বাবা ফাইল নিয়ে আইনমন্ত্রী জিনের কার্যালয়ে গিয়েছিল। তবে মানসিক সমস্যা থেকে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে সেটা ধারণা করতে পারেনি। দুভাই মিলে এত সময় বারান্দায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে, বাসভবন আলাদা থাকলেও কর্মস্থান তাদের একই থাকবে। তবে নেন্সির কর্মকাণ্ডের জন্য জঙ্কুক কিছুতেই ইউনোকে ক্ষমা চাওয়ার মতো কোনো বাক্য উচ্চারণ করতে দেয়নি। যেহেতু তার দেহ সুস্থ আছে, তার আর কিচ্ছুর দরকার নেই। নেন্সির শারীরিক সমস্যা সম্পর্কে জানার পর জঙ্কুক অনুভব করতে পারছে তার ভাই ঠিক নেই। চোখের সামনে
ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখার পরও যে তার ভাই এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে, এটাই তো অনেক। সেও তো ভালোবাসে, খুব ভালোবাসে তার থেকে। যদি তের ক্ষেত্রে এমন কিছু হতো, জঙ্কুক কি করত? এসব ভাবনা মাথায় আসতেই জঙ্কুকের বুকের মধ্যে ব্যথা শুরু হয়। হাঁটতে হাঁটতে এই সমস্ত কথা ভাবছিল জঙ্কুক। এক সময় কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সে। তে বসে আছে কেবিনের বিছানায়। লম্বা লম্বা চুলগুলো দুপাশে ছড়িয়ে আছে, তার দৃষ্টি জানালার বাহিরে আবদ্ধ। তে জান। তে তড়িৎ গতিতে মাথা দরজার দিকে ঘোরায়। জঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে মিষ্টি করে হাসে। তেকে হাসতে দেখে জঙ্কুকও ঠোঁট বাঁকিয়ে হাসে। তে দুহাত উঁচু করে জঙ্কুককে নিজের কাছে ডাকে। জঙ্কুক এগিয়ে যায় তের কাছে। জঙ্কুক তের সামনে গিয়ে দাঁড়াতেই কোমরের কাছের শার্ট খামচে ধরে বাধ্য করে জঙ্কুককে মাথাটা নোয়ানোর জন্য। জঙ্কুক মাথা ঝোঁকাতেই তে দু হাতে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে। মুখ গুজে দেয় জঙ্কুকের গলায়। নাক ঠোঁট ঘষতে ঘষতে বিড়বিড় করে প্রথমবারের মতো ইউনোকে উদ্দেশ্য করে বলে, ভাই ভাবিকে নিয়ে হসপিটাল থেকে বের হতেই আমরা বাড়ি চলে যাব। জঙ্কুক, হসপিটালের গন্ধ আমার ভালো লাগে না, বমি আসে। জঙ্কুকদের কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে কোলে তুলে নেয় বাচ্চাদের মতো। তারপর তের ঠোঁটে টপাটপ চুমু খেতে শুরু করে। তেও তৃষ্ণার্থ হরিণীর মতো জঙ্কুকের ঠোঁটে টুপটুপ করে চুমু বসাতে শুরু করে। কিছু মুহূর্ত ওভাবেই কেটে যায়। জঙ্কুক বলে, মেয়র সাহেব থেকে ভাইয়ে প্রমোশন হলো যে? তে জঙ্কুকের ঠোঁটে ঠোঁট ঘষে বলে, তো আমার স্বামীর ভাই কি আমার ভাই না? জঙ্কুক হাসে, শক্ত করে তেকে নিজের বুকের সাথে চেপে ধরে। তার চোখে জল চিকচিক করছে। তার ঘরবালির মনটা অনেক বড়। নয়তো এমন একটা ঘটনা ঘটার পরও মানুষ কিভাবে এত সহজভাবে কথা বলতে পারে, এত সহজভাবে সম্পর্কগুলো মেনে নিতে পারে? আসলে মেনে নেওয়াটা তো এত সহজ না। তবে কার সাথে ফাইট করবে, কিসের জন্য ফাইট করবে? যদি ফাইট করার মতো মানুষটা সুস্থ থাকতো তাহলে একটা কথা ছিল, সে নিজেই তো মৃত্যু পথযাত্রী, তার সাথে কি করবে? তাছাড়া জঙ্কুক যে ইউনোর জীবনে কি সেটা তে জানে, জঙ্কুক জানে। তাই তেকুক দুজনই বুদ্ধিমানের মতো সমস্ত কিছু নর্মাল করার চেষ্টা করছে। তাই দুজনই মন থেকে দোয়া করছে এই বিপর্যস্ত পরিস্থিতি ইউনো যেন সামাল দিতে পারে, নেন্সি যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় আগের মতো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে, ইউনোর জীবনে ফিরে আসে। কারণ স্ত্রীকে হারালে ইউনো খুব বাজেভাবে ভেঙে পড়বে। রাত 4টার ফ্লাইটে ইউনো নেন্সিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পাড়ি জমালো দীর্ঘদিনের জন্য। যাওয়ার আগে মেয়র পদ থেকে রিজাইন করে গেছে সে। কবে ফিরবে ঠিক নেই। তাদেরকে বিদায় করে দিয়ে ভোর 5টায় তেকে নিয়ে রাজধানী ত্যাগ করে জঙ্কুক। উদ্দেশ্য নিজের বাড়ি। বিছানায় উপর হয়ে শুয়ে আছে জঙ্কুক। সকালে স্নিগ্ধ রোদের আলো সাদা পর্দা ভেদ করে তার উন্মুক্ত পিঠে আছড়ে পড়ছে। ঘড়িতে সকাল 8টা বাজে। তখন ওনার মাথায় হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলো। বিছানায় তাকিয়ে দুষ্টু হেসে ঘরের দরজাটি বন্ধ করে ধীর পায়ে এগুলো তার দিকে। কোনো প্রকার বাক্য বিনিময় ছাড়া উঠে পড়ল। বিছানা অতিক্রম করে সোজা শুয়ে থাকা পুরুষটির পিঠের ওপর। তাতেও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলো না জঙ্কুক। মুহূর্তেই কপাল কুঁচকে আসে তের। মুখটা নামিয়ে কামড় বসিয়ে দিল জঙ্কুকের উদাম কাঁধে। তাতেও যেন কোনো কিছু যায় আসে না জঙ্কুকের। একটু নড়াচড়া করলো না। তে এবার মুখটা ডান দিকে নিয়ে জঙ্কুকের বাঁ কানে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। ওহ! একটু শব্দ করে জঙ্কুক হাসে। তে বলে, কথা বলবেন না? জঙ্কুক তবুও চুপ। তে আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি আম্মাকে ফোন দিয়ে বলছি ফিরে আসতে, আমিও যাচ্ছি তার সাথে। কোথায়? বাতাসের ঝাপটার মতো ঘুরে পড়ে জঙ্কুক মুহূর্তে। তাতে তে তার পিঠের ওপর থেকে বিছানায় পড়ে যেতে নেয়। তবে জঙ্কুক তা হতে দেয় না। দুহাতে আঁকড়ে ধরে থেকে শক্ত করে। পিঠের বদলে এবার তের স্থান হয়েছে জঙ্কুকের বুকে। আকস্মিক এমন ঘটনায় তে তো একটু ঘাবড়ে গিয়েছিল। তবে এ পর্যায়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। শান্ত হয়ে বলে, ওই আবার আমার সাথে হসপিটালে। আজকে টিকার ডেট না, আজকে নূরকে একসঙ্গে 3টা টিকা দেবে। কি? তের মুখে এমন কথা শুনে জঙ্কুক দ্রুত উঠে বসে। তাতে তে তার বুকের উপর থেকে বিছানায় পড়ে যায়। তে চমকে উঠে নিজের বলা কথাতেই। জঙ্কুক ততক্ষণে রাগান্বিত ভঙ্গিতে লুঙ্গির কাছা ঠিক করতে করতে বিছানা থেকে নামছে। কোন বাইঞ্চোদের বাচ্চা দেবে আমার ছেলেকে 3টা টিকা? ওর হাত ভেঙে ঘুরিয়ে দেবো আজ আমি। তে দ্রুতই বাধা সাধলো। বিছানা থেকে নেমে দাঁড়ানো জঙ্কুকের উন্মুক্ত কোমর শক্ত করে জড়িয়ে ধরলো। বলল,
শান্ত হন, থামেন। ঠিক সময় টিকা না দিলে ও অসুস্থ হয়ে যাবে না। জঙ্কুক থমকে দাঁড়ায়, দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। সে জানে পোলিও টিকা ছোট্ট বাচ্চাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। ঠিক সময় তা না দেওয়া হলে অনেক বড় বড় রোগে আক্রান্ত হয় শিশুরা। কিন্তু সে কি করবে? তার তো সহ্য হচ্ছে না। তার মাত্র 3.5 মাস বয়সী বাচ্চাটার শরীরে আজকে 3টা টিকা দেবে। হসপিটালে জন্মের পর 24 ঘন্টার মধ্যে যখন হেপাটাইটিস বি এর টিকা প্রদান করা হয়েছিল, সেদিন সারা রাত কি কান্নাই না করেছিল তার ছেলেটা। সেই কান্নায় সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছিল জঙ্কুকে। রেগে মেগে ডক্টরকে মারতে গিয়েছিল সে। তখন দলের ছেলেরা তাকে আটকায়, টেনে টুনে হসপিটাল থেকে বাইরে নিয়ে যায়। সে কথা তের কানে উঠিয়েছিল নার্স। তা জানার পর ভীষণ রকম ভাবে ছেড়েছিল তাকে। বলেছিল, দুনিয়াতে কি আপনি একাই পিতা হয়েছেন জঙ্কুক? এখন সে তার ঘরবালিকে কিভাবে বোঝাবে দুনিয়াতে সে একা পিতা হয়নি, তবে দুনিয়াতে এই প্রথমবার তার কাছে তার রক্তের সম্পর্কের কেউ এসেছে এবং তার নিঃশ্বাস যতদিন চলবে সে চাইবে না তার রক্তের সম্পর্কের মানুষটির শরীরে একটা ফুলের টোকা পড়ুক। সেখানে সম্পূর্ণ আধা ইঞ্চি সুই তার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। তারই চোখের সামনে কিভাবে সহ্য করবে জঙ্কুক? একটা টিকাতে 1 রাত কান্না করেছিল, আজকে 3টা টিকা দেবে। নির্ঘাত 3 রাত কান্না করবে আমার তে পেছন থেকে সামনে এসে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, করলে করবে, কি সমস্যা তাতে? সবার বাচ্চারাই তো কাঁদে। রেগে যায় জঙ্কুক। মুহূর্তেই হাত বাড়িয়ে তের চোয়াল শক্ত করে চেপে ধরে বলে, চুপ, একদম চুপ, অন্য কারো সাথে তুলনা করবে না তে একই অবস্থাতে থেকে বলে, আচ্ছা করবো না জঙ্কুক, একটু শান্ত হন। আমার কি কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে বলেই তো সঙ্গে যায়নি, আম্মার সাথে পাঠিয়েছি। জঙ্কুক তের গাল ছেড়ে দেয়। তের কপালে কপাল ঠেকিয়ে বলে, ও কাঁদলে আমার সহ্য হয় না জান। আমারও হয় না। কিন্তু 3টা টিকা। কথাটি সম্পূর্ণ করার আগে তে নিজের ঠোঁট জঙ্কুকের ঠোঁটে বসিয়ে দিল। এই পাগল সারকে এখন অন্য কিছুতে ভোলাতে হবে, নয়তো নির্ঘাত এখনই রেগে মেগে টিকা কেন্দ্রে চলে যাবে। দেখা যাবে পূর্বের মতো আবারও ডক্টরদের সঙ্গে গন্ডগোল শুরু করে দেবে। তের চুমুর বসনে জঙ্কুক ধপাস করে বিছানায় বসে পড়ে। তে উঠে বসে তার কোলে, দুহাতে শক্ত করে তাকে জড়িয়ে ধরে নিজেকে একই কাজে লিপ্ত রাখলো। ততক্ষণে জঙ্কুক তের স্পর্শ পেয়ে একদম শান্ত হয়ে যায়। চুমুর ফাঁকে এক পর্যায়ে প্রশ্ন করে বসে, সাত সকালবেলা কি চাইছে আমার ঘরবালি? যেটা আপনার ছেলের জন্য রাতে চাইতে পারি না সেটা। এখন বাড়ি খালি জঙ্কুক, প্লিজ ডু ইট। অল ইউ ওয়ান্ট সোনা। কথাটি বলে জঙ্কুক 2 হাতে টানতে শুরু করে। তে শরীরের বস্ত্র থেকে নিয়ে ছাপিয়ে পড়ে বিছানায়। বছর ধরে জঙ্কুক থেকে নিয়ে তার নিজের বাড়িতেই বসবাস করছে। 3 তলা বিশিষ্ট জঙ্কুকের এই প্রাসাদের মতো বিশাল বাড়িটিতে তাদের দুজনের সঙ্গে জায়গা করে নিয়েছে তের মা রাবেয়া বেগম। জঙ্কুক নিজে তাকে এখানে নিয়ে এসেছিল হসপিটাল থেকে। তারপর থেকে একটু একটু করে নিজের মেয়ের সংসারটা নিজের হাতে গুছিয়ে দিয়েছেন উনি। তারপর 3.5 মাস আগে ঘর আলো করে একটা পুত্র সন্তান জন্ম দেয় তে। যদিও ডক্টর তাকে প্রথমবার মিসক্যারেজের সময় বলে দিয়েছিল অন্ততপক্ষে 3 বছর বেবির জন্য অপেক্ষা করতে, তবে মানেনি তে। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর সেই দুর্ঘটনা ভুলে যাওয়ার জন্য হলেও তার দরকার ছিল একটা বাচ্চা। জঙ্কুক ডক্টরের পরামর্শ মেনে বারবার বাধা সাধলেও শোনেনি তে। এক প্রকার জোর করেই বাচ্চা নেওয়ার প্রসেসিং চালিয়ে গেছে এবং 1 বছরের মাথায় সে সাকসেসও হয়েছে। আল্লাহর রহমতে মা আর শিশু দুজনই সুস্থ ছিল। তবে সেই সময়টা জঙ্কুক খুব ঘাবড়ে গিয়েছিল। 24 ঘন্টা বাড়িতেই থাকতো, তের ছায়া হয়ে ঘুরে বেড়াতো তার সাথে। রাবেয়া বেগম প্রথম দিকে গম্ভীর থাকতো জঙ্কুকের সাথে, কথা বলতো না, দূরত্ব বজায় রাখতো। তবে আস্তে আস্তে রাবেয়া বেগম স্বাভাবিক হতে শুরু করে। আর যখন তের কোল আলো করে তার ছেলে নূরের জন্ম হয়, তখন থেকে রাবেয়া বেগমের ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। একমাত্র নাতির দেখাশোনা, পরিচর্যা এসব নিয়েই 24 ঘন্টা ব্যস্ত থাকে সে।
অন্যদিকে নেন্সি আর ইউনু সিঙ্গাপুরেই আছে। অপারেশনের পর নেন্সি 13 মাস একটানা প্যারালাইজড ছিল, কথা বলতে পারতো না, নড়তে চড়তে পারতো না, শুধু তাকিয়ে থাকতো। তারপর আস্তে আস্তে যদিও সে নড়াচড়া করতে পেরেছে, দু একটা কথা বলতে পেরেছে, তবে পুরোপুরি সুস্থ হতে তার 20 মাস সময় লেগেছে। শুধুমাত্র উন্নত চিকিৎসার কারণে যেটা সম্ভব হয়েছে। ইউনো 20 মাস পর নেন্সিকে নিয়ে বাসায় উঠেছে, তবে এখনো দেশে ফিরেনি, সেখানে কিছুদিন থাকবে। নেন্সি একেবারে স্বাভাবিক হলে ফিরে আসবে। জঙ্কুকের ছেলে হয়েছে, ফোনে কয়েকবার কথা হয়েছে তাদের সাথে। ইউনো ইচ্ছা করে নেন্সিকে নিয়ে ফিরছে না, সে চাইছে তাদেরও একটা বাচ্চা হোক, একেবারে বাচ্চা নিয়েই ফিরবে না হয় দেশে। রাত 8টার সময় রাতের খাবার খেয়ে নিল জঙ্কুক। তার জরুরি কাজ আছে, রাতে কোথাও যাবে। আজ নতুন যাচ্ছে না তো প্রায় যায়, আর তে নিজে দাঁড়িয়ে থেকে তাকে তৈরি হতে সাহায্য করে। তে কিছুই জানতে চায় না দেখে জঙ্কুক নিজে থেকে তাকে কিচ্ছু বলে না। পুরো কালো পোশাকে নিজেকে আবৃত করলো জঙ্কুক। সব সময় যে লুঙ্গি আর শার্ট পরে ঘুরে বেড়ায়, সে যখন এমন কালো পোশাকে নিজেকে আবৃত করে তখন তে বুঝতে পারে বিশেষ কোথাও যাচ্ছে। জঙ্কুক তৈরি হতেই তে তার গলাটা জড়িয়ে ধরে, পায়ের উপর পা রেখে মাথা উঁচু করে টপাটপ চুমু বসায় জঙ্কুকের পুরো মুখে। জঙ্কুক হাসে, তের নাকে নাক ঘষে দিয়ে মৃদু সুরে বলে, 2 রাত পর ফিরবো সোনা, মিস করব তোমাকে, এসে যেন বিছানাটা খালি পাই। আমি অপেক্ষা করব জঙ্কুক। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। কথাটি বলতে বলতেই দুজন দুজনের ঠোঁট শক্ত করে আঁকড়ে ধরে। কিছু সময় অতিবাহিত হয়। লম্বা একটা চুম্বন শেষ করে জঙ্কুকের কপালে গাঢ় চুমু খেয়ে দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায়। স্বভাবগত ভঙ্গিতে তে ছোটে জঙ্কুকের পেছনে। রাবেয়া বেগম তখন নিচে লিভিং রুমের সোফাতে নূরকে কোলে নিয়ে টিভি দেখছিল। জঙ্কুক দানবীয় ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নামে। রাবেয়া বেগম তার পায়ের শব্দ শুনেই সিঁড়ির দিকে তাকায়। জঙ্কুক নামছে, পেছনে তার মেয়ে। লুঙ্গি শার্ট ছাড়া এই বেশে জঙ্কুককে সেও বেশ কয়েকবার দেখেছে। যখনই দেখেছে তখনই শুধু তাকিয়েই রয়েছে। এমন বেশে জঙ্কুককে দেখে তার ভেতরে যে এক অদ্ভুত অনুভূতি কাজ করে, সেটা কেন কাজ করে আজ পর্যন্ত তার ব্যাখ্যা রাবেয়া বেগম নিজেও খুঁজে পায়নি। জঙ্কুক বরাবরের মতো রাবেয়া বেগমের সামনে এসে দাঁড়ায়। রাবেয়া বেগমের কোলে নূর শুয়ে আছে, 2 হাত পা ছড়াছড়ি করছে ওপর দিকে। বাবাকে দেখা মাত্রই মিষ্টি করে হাসে। জঙ্কুক হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়, বুকে জড়িয়ে ধরে, পুরো মুখমণ্ডল জুড়ে অসংখ্য চুমু খায়। আমার লক্ষ্মী আব্বা, 2 দিন বাবা বাড়িতে থাকবো না, তোমাকে খুব মিস করব আমার জান। কথাটি বলতে বলতে জঙ্কুক পুনরায় ছেলেকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে। তে পেছনে দাঁড়িয়ে অপলক তাকিয়ে দেখে সেই দৃশ্য। রাবেয়া বেগম সোফায় বসে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে জঙ্কুকের মুখের দিকে। একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে জঙ্কুক রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মা সাবধানে থাকবেন, তেকে আর নূরকে দেখে রাখবেন। রাবেয়া বেগম মাথা ঝাঁকায়, মিষ্টি করে হেসে বলে, তুমিও যে কাজের জন্য যাচ্ছ তা শেষ করে দ্রুত বাড়িতে ফিরবে সাবধানে। জঙ্কুক মাথা নেড়ে সম্মতি জানায়। শাশুড়ির কাছ থেকে বিদায় পালা শেষ করে ছেলেকে কোলে নিয়েই দরজা অবধি হাঁটা ধরে। তে পেছনে ছোটে তার। জঙ্কুক দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বুগাম বাহিরে কিছু ছেলেদের সঙ্গে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক পুনরায় তার ছেলে নূরের কপালে একটা চুম্বন বসায়। এক হাত বাড়িয়ে দেখে বুকের সাথে চেপে ধরে। ছেলে আর বউকে কিছু সময় আঁকড়ে ধরে রাখে নীরবে। তারপর তের কপালে চুমু খেয়ে ছেলেকে তের কুলে দিয়ে আর পেছনে ফিরে তাকায় না, দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। গাড়ি যতক্ষণ পর্যন্ত গেটের বাইরে না যায় ততক্ষণ তে সেভাবেই দাঁড়িয়ে দেখে। দরজা বন্ধ করে দিয়ে লিভিং রুমের সোফাতে এসে বসতেই রাবেয়া বেগম তের দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করে। জঙ্কুক বাড়ি ছাড়তেই কেমন মন মরা হয়ে গেছে তার মেয়েটা। রাবেয়া বেগম প্রশ্ন করে, এত যখন তাকে ছাড়া থাকতে পারিস না, তাহলে যেতে কেন দিলি? তে ছলছলে চোখে তার মায়ের দিকে তাকিয়ে বলে, কারণ আটকে রাখার সাধ্য কিংবা ক্ষমতা কোনোটাই আমার নেই আম্মা। রাবেয়া বেগম তেকে বাজিয়ে দেখার জন্য বলে, গুন্ডাদের সাথে সংসার করলে এভাবেই করতে হবে। আম্মা, আমার স্বামী গুন্ডা না, গুন্ডা বলবে না ওকে। পুরো দুনিয়া তো তাই জানে, ভুল জানে দুনিয়া। তে উত্তেজিত হয়ে গেছে দেখে রাবেয়া বেগম ফস করে নিঃশ্বাস ছাড়ে। শান্তভাবে মেয়ের চোখের দিকে তাকায়। তে তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, সে কি করে কোথায় যায় আমি জানি না, জানতেও চাই না। আমি শুধু চাই সে প্রতিবার সুস্থভাবে আমার কাছে ফিরে আসুক, বাকি সব জাহান্নামে যাক। কথাটি বলেই তে নূরকে বুকের সাথে চেপে ধরে লিভিং রুম ত্যাগ করে সিঁড়ি বেয়ে নিজের কামরার দিকে হাঁটা ধরে। মায়ের সাথে বেশি তর্কে জড়াতে চায়
চায় না তে, তবে সে অনুভব করে জঙ্কুকের কর্মকাণ্ড। তার তীক্ষ্ণ মস্তিষ্ক বহু আগেই ধরে নিয়েছে অনেক কিছু, তবে সে প্রকাশ করতে বাধ্য না, চাইছেও না। কি দরকার আগ বাড়িয়ে নিজেকে জড়ানোর? থাক না, যেটা যেভাবে আছে সেভাবেই। এই যে প্রতিবার যখন জঙ্কুক উদ্দেশ্যহীনভাবে বাড়ি থেকে 2-3 দিনের জন্য উধাও হয়ে যায়, তখন তে খবরে একটা কমন জিনিস দেখতে পারে। হয়তো সন্ত্রাসী, নয়তো জঙ্গি, অথবা দুর্নীতি সন্ত্রাসবাদের সাথে জড়িয়ে থাকা কোনো রাজনৈতিক নেতা আটক হয়েছে কিংবা খুন হয়েছে। এই বিষয়টা জঙ্কুকের বাড়ি না থাকার সাথে মিল থাকে সব সময়। আর যখন থেকে তে এই জিনিসটা ধরতে পেরেছে, তখন থেকে সে বুঝতে পেরে গেছে তার স্বামী সাধারণ কেউ না, তার স্বামী ভিন্ন। তার স্বামী অন্ধকারের শিকারী, যার শিকারী থাবা থেকে পালানো অসম্ভব। তে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছেলেকে নিয়ে বিছানায় চলে যায়। 3.5 মাসের ছেলেকে বুকের ওপরে শক্ত করে দাঁড় করিয়ে হাসতে হাসতে বলে, বাবা, তোর আব্বা কিন্তু একটা বড় মাপের শিকারী, অন্ধকারে শিকার করতে গেছে। এখন কোথায় কাকে শিকার করতে গেছে সেটা তো কাল আমরা টেলিভিশনেই জানতে পারবো। ততক্ষণ অবধি আমরা মা ছেলে সেই শিকারীর জন্য অপেক্ষা করি। কথাটি বলতে বলতেই তে তার মাথাটা উঁচু করে ছেলের ঠোঁটে টপ করে একটা চুমো বসায়। তারপর হাসতে হাসতে ছেলেকে নিয়ে বিছানায় গড়াগড়ি খায়। অন্যদিকে জঙ্কুক কালো পোশাকের আবরণে ঢাকা, মুখে কালো মাস্ক, শক্ত হাতে জিপ গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে অন্ধকার রাস্তায়। সো এভরিওয়ান, গল্পটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কেউ দয়া করে আরেকটা পার্টের জন্য রিকোয়েস্ট করবে না। আমার অন্য গল্পের কাজ আছে এবং ব্যক্তিগত জীবনেরও কাজ আছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাবাই।